সফলতা ক্লাসের ইউটিউব চ্যানেলে তোমাদের আবার স্বাগত। তো আজকের এটা বুঝতেই পারছো স্ট্র্যাটেজি ভিডিও হতে চলেছে একটা। তো সিজিএল এর বিশেষ করে প্রিতে আমরা ম্যাক্সিমাম কীভাবে অ্যাটেম্প্ট করতে পারি 1 ঘন্টা সময়ের মধ্যে। তোমরা জানো 100টা প্রশ্ন থাকে, তো সেটারই আমি স্ট্র্যাটেজি একটা সাজেস্ট করব, যেটা আমি আর কি ফলো করি সিজিএল এর ক্ষেত্রে। তো সেইটাই আমি তোমাদের জানাবো যে মানে ওই স্ট্র্যাটেজি ফলো করলে বা একটা এরকম একটা স্ট্র্যাটেজি যদি বানিয়ে নিতে পারো তাহলে মোটামুটি একটা ম্যাক্সিমাম তোমার মানে বেস্ট তুমি সেখানে পারফর্ম করতে পারবে। তো চলো তার আগে আমরা একটু কথা বলে নিই একটু আমাদের পেইড ব্যাচের বিষয়। এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এই দুটো হচ্ছে আমাদের গ্রুপের লিঙ্ক। তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে আসছে, যেটা তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও যুক্ত যেতে পারো। পেইড ব্যাচের সম্পর্কে সমস্ত তথ্য ওখানেই দেওয়া থাকে। এবং এই হচ্ছে আমাদের পেইড এবং ফ্রি যে আমরা ম্যাটেরিয়াল ছাড়ি ইউটিউবে, বা ফ্রি যে ভিডিওগুলো আমরা ইউটিউবে ছাড়ি, এছাড়া যে পেইড ব্যাচের যে ডিটেল আছে সেই ব্যাপারে আমরা এখানে ডিটেল বলে দিয়েছি। যেমন ধরো এই ভিডিওতে যেগুলো ইউটিউবের ভিডিও আসছে, ইউটিউবের ভিডিও যেগুলো সেগুলো দেখো, আমরা ইউটিউবে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো বেশি আলোচনা করি। বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ার, যেমন ফুড এসআইয়ের প্রিভিয়াস ইয়ার আপলোড হয়, এসএসসির প্রিভিয়াস ইয়ার আপলোড হচ্ছে। আর সেই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো আমরা সেই মেথডেই অ্যাপ্রোচ করার চেষ্টা করি বা সলভ করার চেষ্টা করি, যেই মেথডে আমাদের মনে হয় যে পরীক্ষা হলে ওই মেথডে করা উচিত। বা আমরা যখন পরীক্ষা দিতে বসি, আমি বলো বা শুভম রিজনিং করায়, ও যেভাবে পরীক্ষা দেয়, আমাদের তো অনেকই মানে মোটামুটি ঠিকঠাকই এক্সপিরিয়েন্স আছে পরীক্ষার দেওয়ার প্রি মেন্স এগুলো পাস করার। তোমরা হয়তো জানোই ডিটেলে, এর আগেও আমরা বলেছি। তো সেইখানে আমরা পরীক্ষা হলে যেই মেথডে আমরা কোয়েশ্চেন অ্যাপ্রোচ করি, সেই মেথডগুলো আমরা এইখানে ওই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের যখন সলিউশন করাই ভিডিওতে সেইভাবেই করি। তো এটা গেলো ফ্রি ক্লাসেস বা ইউটিউবে যেভাবে আমরা চলি সেইটার কথা বললাম। আর যেটা আমাদের পেইড ব্যাচ চলছে, তোমরা তো জানোই এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে শুরু হয়েছে, যেখানে বলা আছে যে আমরা 7টা ম্যাথ ক্লাস দিচ্ছি আর 50টা টোটাল রিজনিং ক্লাস আছে। একদম বেসিক থেকে শুরু হয়েছে, বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে গেছি আমরা। কন্টেন্ট যদি তোমরা দেখতে চাও কন্টেন্ট কীরকম বা ক্লাস কীরকমভাবে হয়, তো আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের ডেমো ক্লাসও আছে, সেটাও তোমরা দেখে নিতে পারো। আর প্রতি ক্লাসের ফিস এই দেখতেই পাচ্ছ 10 টাকা। আর সাথে লাইফ টাইম ভ্যালিডিটি, কোনো ওই 6 মাস 1 বছরের ব্যাপার নয়, একদম সারা জীবন তুমি সেই ক্লাসটা দেখতে পারো। আর আরেকটা কথা, ক্লাস রেকর্ডেড থাকবে, মানে পেড ক্লাসটা সেটা রেকর্ডেড থাকবে। আর ডাউট ক্লাসটা হবে লাইভ। তোমরা ধরো 3-4টে ক্লাস করলে বা একটা টপিক কমপ্লিট করলে, তারপরে ওই টপিকের উপর একটা ডাউট ক্লাস একদিন হয়ে গেল। তোমরা তারপরে মানে যেই কোয়েশনগুলো তোমাদের হোমওয়ার্ক ছিল বা প্র্যাকটিস করলে, সেগুলোই ডাউট ক্লাসে এসে তোমরা সলভ করে নিলে। তারপরে আসছে 1-to-1 মেন্টরশিপ। আমরা মানে প্রায় প্রত্যেক দিন হোয়াটসঅ্যাপে বলো, ফোনের থ্রুতে বলো, স্টুডেন্টের সাথে যোগাযোগ রাখি যে তারা কীভাবে প্র্যাকটিস করছে, কীভাবে তাদের অঙ্ক এগোচ্ছে বা রিজনিং এগোচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে কিনা, ক্লাস করতে কোনো অসুবিধা হচ্ছে কিনা, আরও বিভিন্ন রকমের ব্যাপার। তোমরা হয়তো যারা ক্লাস করছো বা যারা অন্য কোথাও ক্লাস করছো, তারা হয়তো জানো যে কী ধরনের একটা স্টুডেন্ট কী অসুবিধা ফেস করে। এছাড়াও ওর উপর প্র্যাকটিস পিডিএফ, ওটা তো মানে বললামই, প্র্যাকটিস পিডিএফও দেওয়া থাকে। আর আমাদের পিপিটি তো মানে যেই পিপিটিতে আমাদের ক্লাস হয় সেগুলো তো আমরা প্রোভাইড করে থাকি, সেগুলো একদম ওই 10 টাকার মধ্যেই আর কি। তো এই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এইখানে তোমরা যোগাযোগ করতে পারো ডিটেল জানার জন্য। আর ক্লাস যদি নিতে চাও তাহলে সেটার জন্য তোমরা এই দুটো নাম্বারে যোগাযোগ করতে পারো। আচ্ছা, এবারে তাহলে টপিকে আসি। দেখো আজকের টপিক কি, যে সিজিএল এর প্রিতে ম্যাক্সিমাম কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করার কি স্ট্র্যাটেজি থাকতে পারে। ম্যাক্সিমাম প্রশ্ন অ্যাটেম্প্ট করার কি স্ট্র্যাটেজি থাকতে পারে, সেটা নিয়ে আজকে আলোচনা করবো। প্রথমে বলে দিই, এই স্ট্র্যাটেজি মানে আমি এই স্ট্র্যাটেজি ফলো করে প্রিতে রেজাল্ট পেয়েছি, প্রিতে ভালো রেজাল্ট পেয়েছি আমি সিজিএল এর প্রিতে। তো সেই স্ট্র্যাটেজিটাই আমি তোমাদের শেয়ার করছি, কি মানে হতে পারে, মানে কীভাবে কী করতে পারো। আর এই হচ্ছে আমার স্কোর কার্ড। খুব সম্ভবত এটা 2022-এ। আমার আরও অনেক প্রি মেন্স তো আরও অনেক ক্লিয়ার করেছি, কিন্তু সমস্যা হচ্ছে আমি আমার ওই স্কোর কার্ডগুলো না মানে রাখি না অত। তো এইটা আমার ভুলবশত হয়তো কোনো কারণে থেকে গেছিলো।
তো এই একটা মানে প্রি মেন্সের আগে হয়তো ক্লিয়ার মানে অনেক কটাই ক্লিয়ার করেছি, কিন্তু তার স্কোর কার্ড বা কোনো এরকম কিছু আমার কাছে তেমন নেই। আমি খুঁজে হাতে এই একটাই পেলাম, আরও হয়তো আরও একটু খুঁজলে তো আরও দু একটা পেতে পারি, আমি জানি না আছে কি না মোবাইলে। তো তারপরে এটা হচ্ছে 2022-এর আমার স্কোর কার্ড। এইখানে মার্কস দেখতেই পাচ্ছ, ইংলিশে আমার এই মার্কসটা উঠেছিল। জেনারেল অ্যাওয়ারনেস আছে 16.5। জেনারেল অ্যাওয়ারনেস মার্কসটা একটু না বেশ ভালো রকমেরই খারাপ হয়েছিল এই মার্কসটা। 16.5 জেনারেল অ্যাওয়ারনেসে খুব একটা ভালো মার্কস নয় আমার মতে। রিজনিংয়ে উঠেছিল 39.5, আর ম্যাথে উঠেছিল 50 আউট অফ 50, আর টোটাল আমার র স্কোর যেটা উঠেছিল সেটা হচ্ছিল 147 উঠেছিল। আর যেটা নর্মালাইজড মার্কস উঠেছিল 153.63904। আর কাট অফ খুব সম্ভবত এইবারে গেছিলো তোমার 114 সামথিং গেছিলো, আমার এখন খেয়াল পড়ছে না। 2022-এ ওই 37,000 ভ্যাকেন্সি ছিল, তখন এই 114 কাট অফ এরকমই গেছিলো। তার আগের বছর খুব সম্ভবত পরে যাই তারপরে দেখছি। দেখো যা সিজিএলের প্যাটার্ন সেটাই এখানে বলা আছে। প্রথম কথা হচ্ছে ম্যাথে তোমার 25 মার্কস মানে 25টা কোয়েশ্চেন থাকে, ম্যাথে থাকে 25টা কোয়েশ্চেন, সেটা থাকে কত 50 মার্কসের, 50 মার্কসের থাকে। একইভাবে তোমার জিআই বা রিজনিং যেটা সেটা হচ্ছে 50 মার্কস, 25টা কোয়েশ্চেন, এক একটা কোয়েশ্চেন 2 নম্বর করে। তারপরে হচ্ছে তোমার ইংলিশে তোমার থাকে হচ্ছে 50 মার্কস, এক একটা হচ্ছে 2 নম্বর করে। আর তারপরে শেষে আছে তোমার একটা ভয়ঙ্কর সাবজেক্ট যেটা 25টা কোয়েশ্চেন থাকে 50 মার্কস। তো কাট অফগুলো একটু বলে দিই। কাট অফগুলো যদি তাহলে তোমরা একটু আন্দাজ পেতে পারো যে কীরকম কী অ্যাটেম্প্ট করতে হবে। দেখো 23-এ মানে এইবারে কাট অফ ছিল খুব সম্ভবত তোমার 150, 22-এ খুব সম্ভবত কাট অফ ছিল 114, আর 21-এ আমি অতটা শিওর নই, 132 কি 133 এরকম কাট অফ ছিল যতদূর আমার মনে পড়ছে, আমি ভুল হতে পারি। তবে এই দুটো কাট অফে আমি প্রায় শিওর এই দুটো কাট অফ ছিল। চলো এবার তাহলে স্ট্র্যাটেজি কী হতে পারে সেটা সেই আলোচনায় আসি। প্রথমে আসি ম্যাথের স্ট্র্যাটেজি কী হতে পারে। ম্যাথটা হচ্ছে তোমার সিজিএলে যে 4টে টপিক থাকে, ম্যাথটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ম্যাথকে কেন ইম্পর্টেন্ট বলছি, কারণ ম্যাথ যদি একবার ভালো মার্কস তুলে নিতে পারো, ম্যাথে যদি একবার তুমি ঠিকঠাক মার্কস তুলে নিতে পারো, মানে মোটামুটি যারা প্রি ক্লিয়ার করে না তাদের কিন্তু ম্যাথ মোটামুটি ভালোই স্ট্রং থাকে। তো ম্যাথটা স্ট্রং করে নেওয়া উচিত। যদি তোমার ম্যাথ স্ট্রং না হয় তাহলে ম্যাথটা একবার স্ট্রং করে নাও। বেসিক ক্লিয়ার করো, যে বেসিকের জন্য আমাদের ক্লাস নিতে পারো, নাও নিতে পারো, অন্য কোথাও থেকেও বেসিক ক্লিয়ার করতে পারো, কোনো অসুবিধা নয়, কিন্তু বেসিক ক্লিয়ার রাখতে হবে। ম্যাথটা ইম্পর্টেন্ট সিজিএলের ক্ষেত্রে। তো পরীক্ষা হলে ম্যাথটা কীভাবে অ্যাটেন্ড করবে সেই স্ট্র্যাটেজিতে আসি। দেখো প্রথমে কি বলছি যে 25টা প্রশ্ন একবারে নামিয়ে দেবো এই মনোভাব রেখে পরীক্ষা হলে যাওয়া যাবে না, ঠিক কথা। 25টা প্রশ্ন মানে একবারও মনে মনে ভাববে না যে আমি গিয়ে কালকে যাবো আর মানে প্রথমেই দেখবো ম্যাথ, আর ম্যাথের 25টা প্রশ্ন যতই টাইম লাগুক আমি 25টার মধ্যে 25টাই একবারে নামিয়ে তারপরে অন্য সেকশনে যাবো, এটা খবরদার করবে না। যেটা বলেছি আমি দ্বিতীয় পয়েন্টেই, যে ম্যাথের ক্ষেত্রে প্রথম 15 মিনিট সময় বরাদ্দ থাকবে। প্রথম 15 মিনিট সময় বরাদ্দ, প্রথম 15 মিনিটের মধ্যে আমি কী করব, 15 মিনিটের মধ্যে আমি পুরো ম্যাথ কোয়েশ্চেনটা একবার দেখব, 1 থেকে পুরো 25 অবধি ম্যাথ কোয়েশ্চেনটা দেখব। এবার এই 1 থেকে 25-এর মধ্যে মানে 25টা কোয়েশ্চেনের মধ্যে প্রচুর ম্যাথ এরকম থাকবে যেটা 1 লাইনার, মানে 1 লাইনের কোয়েশ্চেন থাকবে, 1 লাইনের কোয়েশ্চেন থাকবে। সেটা তোমার মুখে মুখে বা মেন্টাল ক্যালকুলেশনের মাধ্যমে হয়ে যাওয়া উচিত। 25টার মধ্যে অন্তত আমার মতে 25টার মধ্যে অন্তত এরকম কোয়েশ্চেন থাকে, মানে যে কটা মুখে মুখে হয়ে যাওয়ার মতো অঙ্ক থাকে 10টা থেকে 12টা অঙ্ক। যদি ম্যাথের রুলটা মানে যেই ম্যাথটা এসছে সেটা রুলটা তুমি এক্স্যাক্ট জানো বা মেথড জানো, তাহলে 10 থেকে 12টা অঙ্ক তোমার প্রথম মোটামুটি 6-7 মিনিটে হয়ে যায়। কিন্তু এই 10 থেকে 12টা অঙ্ক পারার জন্য তোমাকে প্রথম 25টা অঙ্ক পরপর দেখে যেতে হবে। কীভাবে করবে বলো তো? দেখো প্রথম ধরো 1 নম্বর কোয়েশ্চেনটা দেখলে যে একটু বড় অঙ্ক আছে, একটু বড় অঙ্ক যখনই দেখলে বা একটু বেশি ক্যালকুলেশন যখনই তুমি বুঝতে পারলে, স্কিপ করে গেলে, ওতেই বেশি সময় নষ্ট করার দরকার নেই।
4-5 সেকেন্ড দেখলে যে মানে পড়তে তো ওই সময়টাই লাগবে 4 থেকে 5 সেকেন্ড বা 6 সেকেন্ড বা 7 সেকেন্ড, যখন পড়ার পর যখন বুঝলে যে এটা একটু বড় অঙ্ক, এটা একটু ক্যালকুলেশন বেশি আছে, তো সঙ্গে সঙ্গে স্কিপ, তারপরে 2 অঙ্ক গেলে 2 অঙ্কে গেলে আবার দেখলে বড় অঙ্ক আছে। এইটা হয় পরীক্ষার সময়, যে ক্যালকুলেশন বেশি আছে সেটা শুরুর দিকে রাখে ওরা, আর যেটা একটু সোজা আছে ক্যালকুলেশন কম আছে সেটা শেষের দিকে রাখে। এটা স্টুডেন্টদের সময় খাওয়ার একটা ওদের মানে ট্যাকটিক্সগুলোর মধ্যে একটা বলতে পারো, এইভাবে সময় নষ্ট করা স্টুডেন্টদের। তো এই জালে পড়বো না আমরা। 2 নম্বর কোয়েশ্চেনটাও দেখলে যে একটু ক্যালকুলেশন বেশি আছে, দেখলে সঙ্গে সঙ্গে ওটা স্কিপ। এবার তারপরে 3 নম্বর কোয়েশ্চেন গেলে 3 নম্বর কোয়েশ্চেনে দেখলে একটা 1 লাইনার প্রশ্ন আছে। 1 লাইনার প্রশ্ন মানে একদম মুখে হয়ে যাওয়ার মতো অঙ্ক। যেমন ধরো বললো যে 4, 8, তারপরে এটা হচ্ছে তোমার 8, এটা এক্স, তাহলে এক্সের ভ্যালু কত, এখান থেকে 8 8 64/4 16, এক্সের ভ্যালু 16, ব্যাস এইভাবে মুখে হয়ে গেল এই অঙ্কটা। এই ধরনের একটা অঙ্ক আছে। তাহলে এই ধরনের অঙ্ক যখন থাকবে তখন ওই সময় অ্যাটেম্প্ট করবে। এটা পড়তে বেশি সময় লাগবে না, পড়তে 6-7 সেকেন্ড লাগবেও না, কিন্তু এটা মুখে করতে 8 থেকে 9 সেকেন্ড লাগবে, 10 সেকেন্ড লাগবে ম্যাক্সিমাম 8 থেকে 10 সেকেন্ড লাগবে, তার বেশি লাগবে না। তো এইটা তখন করে তারপরে পরের অঙ্কে গেলে 4 নম্বর অঙ্কে গেলে 4 অঙ্ক দেখলে আবার একটু বড় আছে, স্কিপ করলে আবার 5 অঙ্কে গেলে এইভাবে প্রথম 15 মিনিটে টার্গেট রাখতে হবে যে 25টা কোয়েশ্চেন তুমি পুরোটা দেখছো। আমি করছো বলছি না, কিন্তু 25টা কোয়েশ্চেন করছো বলছি না, দেখছো। 25টা কোয়েশ্চেন দেখতে হবে। যদি 25টা কোয়েশ্চেন পুরোপুরি দেখতে পারো, 25টা কোয়েশ্চেন যদি পুরোপুরি দেখতে পারো, আরামসে 25টা কোয়েশ্চেনের মধ্যে 15টা কোয়েশ্চেন বা 16টা কোয়েশ্চেন তোমার হয়ে যাবে আরামসে। দেখো যেটা এখানে বলেছি, 15 মিনিটে যে প্রশ্নগুলো মুখে হয়ে যাবে বা মাথায় ক্যালকুলেশন করে হয়ে যাবে, অথবা যে প্রশ্নগুলো 1 লাইনের প্রশ্ন, যেটা তুমি যেই কথাগুলো আমি বললাম সেই কথাগুলোই এখানে আমি লিখেও রেখেছি, সেই অঙ্কগুলোই করবে যেগুলো মাথার মধ্যে তোমার আপনি হয়ে যাচ্ছে কয়েক সেকেন্ডের মধ্যে, বা মুখে তোমার ক্যালকুলেশন হয়ে যাচ্ছে, আরামসে হয়ে যাচ্ছে। তো সেই অঙ্কগুলোই তখন ওই মুহূর্তে করবে। তো হলো 15 মিনিট সময় দিলে, 15 মিনিটের মধ্যে দেখলে ধরো তোমার 15 মিনিটে তোমার হলো হচ্ছে 17 থেকে 18টা অঙ্ক হয়েছে, বা ধরে নিলাম 16টা অঙ্ক হয়েছে। যা এখানে সময় দিয়েছো, দেখো আমাদের এটা নিজস্ব যে একটা রুল বানিয়েছিলাম যে 15 মিনিটে যদি 15টার বেশি অঙ্ক হয়, 15 মিনিটে যদি 15টার বেশি অঙ্ক হয় তাহলে আমি আরও 3 মিনিট এক্সট্রা দেবো, মানে আরও 3 মিনিট মানে 18 মিনিট ওখানে খরচা করব, 3 মিনিট এক্সট্রা দেবো 15 মিনিটে যদি 15টা কোয়েশ্চেনের বেশি হয়। আর যদি 15 মিনিটে 15টা কোয়েশ্চেনের কম হয় তাহলে 15 মিনিটের পর আর টাইম দেবো না, আমি অন্য সেকশনে চলে যাব। এইটা আমার মানে পার্সোনালি আমি এই রুল ফলো করতাম, এটা কোনো ফিক্সড রুল নয়, এটা আমি নিজের ক্ষেত্রে ফলো করতাম। তোমরা এই ধরনের একটা কিছু করে নিতেই পারো যে এত সময়ের মধ্যে এতগুলো কোয়েশ্চেন না হলে আমি অন্য শিফটে চলে যাব, অন্য তোমার সেকশনে চলে যাব, অথবা যদি অত সময়ের মধ্যে অত কোয়েশ্চেন হয়ে যায় তাহলে আমি ওই সেকশনে আরেকটু বেশি সময় দেবো। এটা আমার নিজের পার্সোনাল ছিল যে আমি যদি 15 মিনিটে যদি 15টা বেশি করতে পারি, 16টা করতে পারি, 15টার মধ্যে 15টা নয়, 15টার বেশি 16টা বা 17টা বা 18টা যদি করতে পারি তাহলে আমি আরও 3 মিনিট সময় দেবো। 3 মিনিটে আরও দেখবো আরও কিছু হচ্ছে নাকি। তো আমার এই 18 মিনিটে যে 18 মিনিট আমি সময় দিতাম, আর মকও আমি এই স্ট্র্যাটেজিতেই দিতাম। তাহলে এই 18 মিনিটে আমার দেখতাম 19 থেকে 20টা মতো আরামসে হয়ে যেত, 22টা না হলেও 20টা মতো কোয়েশ্চেন আমার আরামসে হয়ে যেত। 18 মিনিটে 19-20টা মতো আমার হয়ে যেত। তো তারপরে আমি অন্য সেকশনে চলে যেতাম। ধরো তারপরে সেকশন হচ্ছে তোমার রিজনিং হচ্ছে তোমার তারপরে সেকশন ছিল। তাহলে এইখানে রিজনিং কীভাবে অ্যাটেম্প্ট করতাম সেটা বলি তোমাকে। দেখো রিজনিংয়ের স্ট্র্যাটেজি কিছুটা অঙ্কের মতনই থাকবে। ওইখানেও এই 15 মিনিট প্রথমে আমি আমার বরাদ্দ একদম 15 মিনিট ফিক্সড রিজনিংয়ে। আর সেখানে আমি কি করতাম, নাম্বার সিরিজ, মিসিং নাম্বার, সিটিং, এইগুলোতে আমি পরীক্ষা মানে এইগুলো শুরুতে আমি করতাম না।
এগুলো, কারণ এগুলোর ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে তোমার মিসিং নাম্বার বলো, নাম্বার সিরিজ বলো, সিটিং অ্যারেঞ্জমেন্ট বলো, বিশেষ করে সিটিং একটুখানি না মানে রাফে করে দেখতে হবে, কে কোথায় বসছে না বসছে সেগুলো একটু দেখতে হবে। তারপর নাম্বার সিরিজ বা মিসিং নাম্বার, কী নাম্বারের প্যাটার্ন আছে, মিসিং নাম্বারের ক্ষেত্রে কী নাম্বারের প্যাটার্ন ফলো করছে, সেটা ভাবা একটু না বেশি সময় সাপেক্ষ ব্যাপার। তো আমি পরীক্ষা হলে যখন রানিংয়ে থাকতাম এগুলো প্রথমে শুরু করতাম না। প্রথমে কি করতাম, প্রথমে করতাম হচ্ছে তোমার এই যে মিরর ইমেজ করতাম, ভেন ডায়াগ্রাম করতাম, যেটা এক চান্সে দেখে বোঝা যায়। মিরর ইমেজ যেমন এক চান্সে দেখে আমার বোঝা যেত, ভেন ডায়াগ্রাম এক চান্সে দেখে বোঝা যেত, মানে একবারে হয়ে যেত, এটা কয়েক সেকেন্ড লাগতো। তো এই ইকুয়েশনগুলো আমি আগে করতাম। আর এই যে এই নাম্বার সিরিজ বলো, মিসিং নাম্বার বলো, সিটিং ফিটিং, এই সমস্ত জিনিস এইগুলো না আমি পরে করতাম, এগুলো আমি রেখে দিতাম 15 মিনিটের মধ্যেই। আমি বলছিলাম 15 মিনিটের বাইরে, 15 মিনিটের পরের গল্প পরে আসছি। 15 মিনিটের মধ্যে এই জিনিসটা, 15 মিনিটেও আমার এখানেও একই টার্গেট থাকবে যে 15 মিনিটে আমি 25টা কোশ্চেন দেখবো। আর দেখতে দেখতে মিরর ইমেজ, ভেন ডায়াগ্রাম এগুলো দেখতে দেখতে হয়ে যায়। তো প্রথমে এই কোয়েশনগুলো করলাম, তারপরে দেখলাম যে 15 মিনিটে আর কতক্ষণ বাকি আছে। বাকি যখন থাকলো তখন আমি ধরলাম যে নাম্বার সিরিজ দেখি কী প্যাটার্ন আছে, বা মিসিং নাম্বার দেখি কী প্যাটার্ন আছে। যখন দেখলাম যে মোটামুটি মুখে করার মতো বা মেন্টালি ক্যালকুলেট করার মতো প্রশ্নগুলো হয়ে গেছে, তখন আমি 15 মিনিটের মধ্যে যে বাকি সময়টা আছে সেটাতে আমি চলে গেলাম এই তোমার মিরর ইমেজ, নাম্বার সিরিজ, মিসিং নাম্বার, সিটিং, এইগুলোতে চলে গেলাম। তখন ভাবলাম ধরো 15 মিনিট এবারে কাটলো। এবার 15 মিনিট যখন কাটলো তখন দেখব 15 মিনিটে আমার কোয়েশ্চেন 15 কোয়েশ্চেনের থেকে বেশি হয়েছে কি না অ্যাটেম্প্ট। যদি 16টাও হয়ে যায়, এটা আমার ক্ষেত্রে বলছি, অঙ্কের ক্ষেত্রে যেটা ছিল 16টা হয়ে যায়, তাহলে আমি আরও 3 মিনিট এক্সট্রা নিতাম। আরও 3 মিনিট যখন এক্সট্রা নিতাম ওখানে মোটামুটি 21টা 22টা মতো আমার কোয়েশ্চেন হয়ে যেত। তাহলে কি দাঁড়ালো, ম্যাথে আমার কত হতো, 20টা ম্যাথে হতো, আর রিজনিংয়ে কত হতো, 22টা মতো হয়ে যেত। প্রথম 18 36 মিনিটে, এটা কিন্তু তোমার 36 মিনিটে এই অ্যাটেম্পটা হয়েছে আমার। প্রথম 36 মিনিটে কত হয়েছে, 42টা হয়েছে। একদম সময় কাউন্ট করে করে বলছি তোমাদের যে কী করা উচিত, কীভাবে করা উচিত। তো আমার এক্ষেত্রে পার্সোনাল কি একটা রুল ছিল যে 15 মিনিটে যদি 15 বেশি কোয়েশ্চেন হয় তাহলে আমি আরও 3 মিনিট এক্সট্রা নেব। আর যদি 15 বেশি কোয়েশ্চেন না হয়, 15টা কোয়েশ্চেনে 15টা হয়তো অ্যাটেম্প্ট হয়েছে বা 15 কম হয়েছে, তাহলে আমি পরে সেকশনে চলে যাব, সময় নষ্ট করবো না। তো এই গেল রিজনিং এইভাবে অ্যাটেম্প্ট করলে। তারপরে আসছে হচ্ছে তোমার ইংলিশের স্ট্র্যাটেজিতে আমি সেরকম কিছু লিখিনি। ইংলিশের স্ট্র্যাটেজি কি, দেখো ইংলিশের স্ট্র্যাটেজি এমনকি আলাদা কিছু আমি ফলো করতাম না, শুধু কারণ জানতাম যে ইংলিশে এমন কিছু তো ব্যাপার নয় যে মুখে মুখে ক্যালকুলেশন করতে হবে বা ভাবতে হবে, সেরকম তো কোনো ব্যাপার নয়। ইংলিশে কি এক চান্সে যদি বা একবারে উত্তর, মানে আমি যদি জানতাম, মানে ধরো কোনো সিনোনিম আসছে, কোনো সিনোনিম বা কোনো অ্যান্টোনিম, আমি যদি ওটা এক্স্যাক্ট অ্যান্সার জানি তাহলে ওটা আমি অ্যাটেম্প্ট করব, আর যদি এক্স্যাক্ট অ্যান্সার না জানি তাহলে অ্যাটেম্প্ট করব না। নো অ্যাটেম্প্ট। তো ইংলিশের ক্ষেত্রে এইটাই স্ট্র্যাটেজি ছিল। আর ইংলিশের ক্ষেত্রে আমি টাইম কত নিতাম, ইংলিশের ক্ষেত্রে আমি টাইম নিতাম হচ্ছে 10 মিনিট। 10 মিনিটে আমার টার্গেট থাকতো যে মোটামুটি 25টা কোয়েশ্চেন তো দেখবই, 25টা কোয়েশ্চেন যদি দেখি আমার এইটুকু আমার হতো যে 20টা কোয়েশ্চেন আরামসে হয়ে যেত, 25টার মধ্যে 20টা কোয়েশ্চেন হয়ে যেত আরামসে। আর ইংলিশের ক্ষেত্রে তো এমন কোনো নিয়ম নেই, যে এমন কোনো ব্যাপার নেই যে আমাকে ক্যালকুলেশন মেলাতে হবে, বা এইখানে কোনো এই জিনিসটা কোনো প্যাটার্ন পাচ্ছি না, তো এইখানে আমি আরেকবার ঘুরে এসে দেখবো, পরে দেখবো, এখন সময় নষ্ট করবো না। তো ইংলিশের ক্ষেত্রে যখন এরকম ব্যাপার নেই, তো ইংলিশের ক্ষেত্রে আমি কোনো ফিক্সড এরকম স্ট্র্যাটেজি ছিল না, শুধু এইটুকু টার্গেট রাখতাম যে 10 মিনিট আমি ইংলিশে থাকবো। সেক্ষেত্রে যদি রিডিং কম্প্রিহেনশন থাকে, মানে ওই প্যাসেজ যেটা থাকে সেটা আমি লাস্টে করব, যে কারণ ওখানে একটু পড়তে হবে, ও খুঁজতে হবে অ্যান্সার বা পড়তে হবে, ওটা একটু লাস্টে করব। আর সিনোনিম, অ্যান্টোনিম, গ্রামারগুলো, বিশেষ করে ভয়েস ন্যারেশন আমার একটু স্ট্রং আছে, তো ওইগুলো আমি আগে করে ফেলতাম। আর রিডিং প্যাসেজ আমি লাস্টে রাখতাম। 10 মিনিট হলো, 10 মিনিটের বেশি আমি টাইম দিতাম না। তাহলে এখানে কী দাঁড়ালো, ওখানে তোমার ম্যাথ রিজনিং কত ছিল, 36 মিনিট হয়ে গেছিলো। আর ইংলিশে তোমার এখানে 10 মিনিট,
তাহলে ম্যাথ রিজনিং 36 মিনিটে আমার ওখানে 42টা কোয়েশ্চেন হলো, আর এইখানে ইংলিশে আরও 20টা কোয়েশ্চেন আমি করলাম। তাহলে কত হলো এখন অবধি টোটাল অ্যাটেম্প্ট তোমার 46 মিনিটে কত হলো, 62টা কোয়েশ্চেন হলো, 62টা কোয়েশ্চেন হলো। এবারে চলে যাই জিকে। জিকের স্ট্র্যাটেজি, জিকের এবারে অ্যাটেম্প্টের কী স্ট্র্যাটেজি সেটা শোনো। জিকের ক্ষেত্রে আমার কোনো স্ট্র্যাটেজি ছিল না, নো স্ট্র্যাটেজি। জিকের ক্ষেত্রে আমার কোনো স্ট্র্যাটেজি ছিল না, শুধু একটাই স্ট্র্যাটেজি আমার কী ছিল, শুধু টাইম ছিল। টাইম কত নিতাম আমি, টাইম কত টার্গেট করেছিলাম, 5 মিনিট। 5 মিনিটের বেশি আমি জিকেতে খরচা করব না, এইটুকু আমার মাথায় ছিল। কারণ জিকে কি, জিকে তুমি একটা কোয়েশ্চেন ধরো, কোয়েশ্চেন তোমার কাছে আছে, অপশান দেখলে, কোয়েশ্চেন দেখলে যে অপশান আছে, মানে তুমি জানো বা তুমি পড়েছো, তুমি সেটা টিক মারলে, আর যদি না জানো তাহলে সেটা স্কিপ করলে, ব্যাস। এর বাইরে আর কি স্ট্র্যাটেজি, জিকের তো আলাদা কোনো স্ট্র্যাটেজি তো তুমি করতেও পারবে না, আমার যেটা মনে হয় আর কি। তো জিকেতে আমার সেরকম কোনো স্ট্র্যাটেজি থাকতো না। ওই 25টা কোয়েশ্চেন 5 মিনিটের দেখা টার্গেট রাখতাম। 5 মিনিটে মোটামুটি আমার 12টা, জিকেতে অ্যাটেম্প্ট আমার একটু ভালোই খারাপ থাকতো, 12 থেকে 13টা অ্যাটেম্প্ট আমি করার চেষ্টা করতাম। মোটামুটি 10-12টা কোয়েশ্চেন কমন পাওয়া যায়, বাকি 14-15টা কোয়েশ্চেনের গ্যারান্টি, মানে কে কতটা পড়ছে তার উপর ডিপেন্ড করছে। 5 মিনিটে 12টা থেকে 13টা কোয়েশ্চেন মানে হয়ে যেত। 5 মিনিটে 12টা কোয়েশ্চেন মানে প্রত্যেক মিনিটে দুটো করে কোয়েশ্চেন, দুটো থেকে একটু বেশি কোয়েশ্চেন তোমার অ্যাভারেজে পড়ছে। তো তোমার এই ক্ষেত্রে তাহলে টোটাল কত টাইম গেল দেখো, টোটাল ওখানে কত ছিল, 46 মিনিট খরচা হয়েছিল, প্লাস এখানে জিকের 5 মিনিট, তাহলে কত হলো, 51 মিনিট খরচা হলো। আর তোমার টোটাল অ্যাটেম্প্ট কত হলো, ওখানে ছিল 62, প্লাস এখানে 12টা জিকে, কত হলো, 74 অ্যাটেম্প্ট ছিল। মানে আপাতত 74খানা অ্যাটেম্প্ট হয়েছে তোমার, আর এখনও তোমার হাতে 9 মিনিট টাইম আছে, 9 মিনিট টাইম আছে। এবার চলে যাব আমি আবার ম্যাথে, ম্যাথে কটা অ্যাটেম্প্ট হয়েছিল, 20টা অ্যাটেম্প্ট হয়েছিল। তো এই 9 মিনিটের মধ্যে আমি কি করতাম, একদম আমার পুরো হিসাব করে গেছিলাম যে আমি এই সেকশনে এই টাইমই দেবো, এই সেকশনে ওই টাইমই দেবো, তার বেশি না তার কম না। তার 9 মিনিটের মধ্যে আমি টার্গেট করলাম যে ম্যাথে, এটা যে যার নিজের মতো করে, আমি বলছি না যে এরকমই তোমাদের টাইম সেট করতে হবে, তোমরা যেই সেকশনে বেশি কমফোর্টেবল, বেশি তোমাদের কনফিডেন্স আছে সেই সেকশনে একটু কম টাইম দেবে বা বেশি টাইম দেবে, যাই হোক। আমার ম্যাথে বেশি কনফিডেন্স, তো আমি ম্যাথে একটু বেশি টাইম, আর ম্যাথে একটু ওই 15 মিনিট বা 18 মিনিটের মধ্যে, রিজনিংয়ের তুলনায় একটু কম অ্যাটেম্প্ট হতো। তাহলে আমি কী করতাম, ম্যাথে বাকি 9 মিনিটের মধ্যে ম্যাথে 5 মিনিট, 5 থেকে 6 মিনিট, আর রিজনিংয়ে 3 থেকে 4 মিনিট, এইটা টার্গেট করে নিতাম। তো 5 থেকে 6 মিনিটের মধ্যে আমি ম্যাথে প্রথমে 20টা অ্যাটেম্প্ট করেছিলাম, মনে করে দেখো 20টা অ্যাটেম্প্ট করেছিলাম। তো 5 থেকে 6 মিনিটের মধ্যে এবারে দেখব কি, যেই অঙ্কগুলো ক্যালকুলেশন একটু বেশি, সেই অঙ্কগুলো নিয়ে এবারে শুরু করলাম। আমি সেই অঙ্ক নিয়ে একটু ঘষা মাজা শুরু করলাম, দেখলাম কি হতে পারে না হতে পারে। তো ওখানে 20টা অ্যাটেম্প্ট, বাকি 5টা কোয়েশ্চেন আছে, 5টা কোয়েশ্চেন যদি 5 মিনিটে তুমি একটা কোয়েশ্চেন 1 মিনিট ধরেও ট্রাই করো, তাহলে আরামসে 2 বা 3টে কোয়েশ্চেন হয়ে যাবে ওখানে। তাহলে কত অ্যাটেম্প্ট দেওয়া হলো, 20 থেকে যদি 3টে করো 23 হবে, তাহলে টোটাল অ্যাটেম্প্ট কত ম্যাথে, 23 হয়ে গেল, তাই না? এদিকে তাহলে তারপরে গেল 3-4 মিনিট রিজনিং, তারপরে রিজনিং মানে বাকি আর 3-4 মিনিট তুমি রিজনিং করলে। রিজনিংয়ে আমি খুব সম্ভবত ওইখানে কত 22টা করেছিলাম মনে হয়, দাঁড়াও দেখে নিই। হ্যাঁ, রিজনিংয়ে 22টা অ্যাটেম্প করেছি। বাকি 3টে কোয়েশ্চেন আমি বাকি ওই 3-4 মিনিটে আমি দেখা শুরু করলাম বা একটু করা শুরু করলাম। তবে 3-4 মিনিটে যদি একটা কোয়েশ্চেন নিয়েও ঘষো, মানে চেষ্টা করো 3-4 মিনিট ধরে একটা বা দুটো কোয়েশ্চেন, তো একটা কোয়েশ্চেন তো নেমেই যাবে, আরামসে নেমে যাবে, ঠিক আছে? তাহলে 22টা থেকে কত হলো অ্যাটেম্প্ট, 23টা। তাহলে ম্যাথে 23টা, রিজনিংয়ে 23টা, ইংলিশে কটা করলে 20টা,
ইংলিশে কমই অ্যাটেম্প্ট বললাম, কিন্তু এর থেকে অ্যাটেম্প্ট বেশি হয়ে যায় 20টা। আর তোমার জিকেতে কত হলো? 12টা বা 13টা। 46, 56, 66, 76, 78 টোটাল তোমার অ্যাটেম্প্ট হলো। এবার দুটো তিনটে আগে পরে তোমার আরামসে হয়ে যায়। ইংলিশে এটা কমই অ্যাটেম্প্ট বললাম, এটা তোমরা 22 ধরতে পারো, কারণ ইংলিশ না, এসএসসির ইংলিশ খুব সোজা আসে। যদি একবার কোয়েশ্চেনটা দেখো তাহলে দেখতে হবে যে এসএসসির ইংলিশ সোজা আসে অন্যান্য এক্সামগুলোর তুলনায়। যে এসএসসির ইংলিশ কিন্তু খুব একটা যে কঠিন তা নয়, ইংলিশ সোজা আসে। 20টা আমি কমই ধরেছি, ওখানে মোটামুটি 22টা মতো অ্যাটেম্প্ট হয়ে যায়। একটু যারা ইংলিশ পড়ে, যারা একটু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো ঘাঁটে ইংলিশের ক্ষেত্রে, আরামসে 22টা অ্যাটেম্প্ট হয়ে যায়। তো এইখানে 78 থেকে 80টা অ্যাটেম্প্ট মোটামুটি হয়ে যাওয়া উচিত। এবার এই 80টা অ্যাটেম্প্ট হলো, মাথায় রাখবে যে 90% অ্যাকিউরেসি। আমার যেবার ওই 147-এর কথা বলছি, ওইভাবে 90 একটু বেশি অ্যাকিউরেসি ছিল, ঠিক আছে? মানে এটা তোমাদের শোনানোর জন্য বলছি না, এটা আমি বলছি যে তোমরা এটাকে এক্সাম্পল হিসেবে ইউজ করতে পারো যে কীভাবে কী করা যেতে পারে। আমি বলছি না যে খুব মহান কাজ কিছু বা এরকম কিছু, তোমরা ওটাকে এক্সাম্পল হিসেবে ধরতে পারো যে এইভাবে কাজগুলো হতে পারে এই জিনিসটা। তো 90% অ্যাকিউরেসি রাখতে হবে। যদি এই অ্যাকিউরেসি কমে 80, 75 এই জায়গায় চলে আসে তাহলে কিন্তু খুব সমস্যা। 75-80% অ্যাকিউরেসি এখনকার দিনে যেরকম কম্পিটিশান লেভেল যেরকম কম্পিটিশানে, সেখানে 75% অ্যাকিউরেসি বা 80% অ্যাকিউরেসি খারাপের পর্যায়েতেই পড়ে। 90 বা 90-র উপরে অ্যাকিউরেসি তোমাকে রাখতে হবে। কখন? যখন তুমি 80টা বা 78 থেকে 80টা কোয়েশ্চেন করছো। 78 থেকে 80টা কোয়েশ্চেন করছো, 90% অ্যাকিউরেসি মানে 72টা কোয়েশ্চেন তোমার ঠিক আছে। 72টা কোয়েশ্চেন টোটাল কত মার্কস? 144 পেলে। 144 পেলে এবার বাকি 8টা কোয়েশ্চেন যদি ভুলও ধরো, 8টা কোয়েশ্চেন ভুল মানে তোমার নেগেটিভ মার্কিং হচ্ছে 0.5 করে এক একটা কোয়েশ্চেনে। তো এক একটা কোয়েশ্চেনে যদি 0.5 হয় তাহলে হচ্ছে 8টা কোয়েশ্চেনে তোমার 4 নম্বর 140 মার্কস তোমার হচ্ছে কত র আসছে। এবার নর্মালাইজেশনে সেটা তুমি আশা করতেই পারো আরও 5-6 নম্বর 7 নম্বর বেড়ে গেল, তাই না? তো 140 মার্কস আমি আশা করি যে 140 মার্কস যে কোনো শিফটেই এসএসসি বা যে কোনো শিফটে বলবো না, সোজা যদি শিফট হয় তাহলে 140-এর বেশি আসা উচিত। আর যদি একটু মডারেট লেভেলের শিফট থাকে তাহলে 140 ঠিকঠাক মার্কস তোমার নর্মালাইজেশনে ওই মার্কসটা বেরিয়ে যাবে, কাট অফ আশা করছি বেরিয়ে যাবে। তো এই ছিল আমার স্ট্র্যাটেজি, এটা তোমরা ফলো এইটা আমি বলবো না একদম এটাকেই কপি পেস্ট মেরে বা কিছু। এই স্ট্র্যাটেজিটা দেখো, ভিডিওটা দেখো, তোমরা বুঝতে পারবে যে কীভাবে স্ট্র্যাটেজি সাজাতে হয়। সেভাবে সাজাও, সেইভাবে সাজিয়ে তোমরা মক দাও। মক বেশি করে দিতেই হবে। এই স্ট্র্যাটেজি এই জন্য দিলাম না যে এক্সাম কালকে আর আজকে তোমরা এটা দেখতে বসলে আর বানালে একটা স্ট্র্যাটেজি আর ভাবলে যে কালকে পরীক্ষা এইভাবেই পরীক্ষা দিতে হবে, এটা নয়। এই জিনিসটা তোমাদের বিল্ড করতে হবে নিজেদের মধ্যে। এই স্ট্র্যাটেজি না মানে একদিনে অন্য কারো স্ট্র্যাটেজি দেখে করে ফেললাম, সেটা হয় না। মানে বিভিন্ন রকম স্ট্র্যাটেজি দেখে নিজে মক দিলে, তারপরে মক দিতে দেখবে তোমার নিজের একটা স্ট্র্যাটেজি তৈরি হয়ে গেছে আপনি, যেটা তুমি পরীক্ষা হলে অ্যাপ্লাই করবে। ওই স্ট্র্যাটেজি যেটা হবে তোমার, সেইটাতে তুমি সব থেকে বেশি লাভ পাবে। এই ইউটিউবে বাদবাকি যে ভিডিও সার্চ করে দেখছো এই স্ট্র্যাটেজি ওই স্ট্র্যাটেজি, ওতে কোনো লাভ হবে না, কোনো দিন লাভ পাবে না। তোমার যেই স্ট্র্যাটেজি তোমার আস্তে আস্তে তোমার মধ্যে বিল্ড হবে, আস্তে আস্তে তৈরি হবে, সেইটাতেই তুমি সবচেয়ে বেশি লাভ পাবে পরীক্ষায়। শুধু এইগুলো তোমরা রেফারেন্স হিসেবে বা গাইড হিসেবে তোমরা ইউজ করতে পারো যে হ্যাঁ এইভাবে জিনিসগুলো হতে পারে, ওইভাবে জিনিসগুলো হতে পারে, এইভাবে তোমরা জিনিসটা ইউজ করতে পারো। এটাকে ব্লাইন্ডলি ফলো করে কোনো লাভ হবে না। তো এইভাবে তোমরা একটু ভাবতে পারো, স্ট্র্যাটেজি বানাও নিজের মতো করে, আর সেই স্ট্র্যাটেজিতে মক দাও। মকে দেখো কীরকম লাভ হচ্ছে। 2-3টে ধরো একটা স্ট্র্যাটেজি বানালে, 2-3টে মক দিলে, 4-5টা মক দিলে, দেখলে যে না ওতে লাভ হচ্ছে না, তাহলে একটু পাল্টে দিলে স্ট্র্যাটেজিটা, তাই না? তো এইখানে যে টাইমের আমি বললাম যে ম্যাথে 15 বা 18 মিনিট, রিজনিংয়ের 15 বা 18 মিনিট, সেক্ষেত্রে তোমাদের যদি ধরো যে তোমাদের ম্যাথ একটু কেউ মনে করলো যে ম্যাথ একটু উইক, রিজনিং একটু স্ট্রং, তো রিজনিংয়ে আমার অত টাইম না দিলেও চলবে, তাহলে ওই এক্সট্রা টাইমটা ম্যাথে দিয়ে দাও। বা ম্যাথ একটু স্ট্রং, রিজনিং একটু উইক, তো এক্সট্রা টাইমটা ইয়েতে দিয়ে দাও রিজনিংয়ে, তাই না? ইংলিশ ধরো
হতে পারে যে ইংলিশ একটু পড়তে বেশি সময় লাগে, তাহলে ম্যাথ রিজনিং থেকে একটু টাইম বের করে তুমি ইংলিশে দিয়ে দাও। এইভাবে তোমাকে এগোতে হবে। আচ্ছা, আর তারপরে তো পেড ক্লাস আর ফ্রি ক্লাসের ব্যাপারে শুরুতেই বললাম, আবার বলে দিই যে আমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো করাচ্ছি ইউটিউবে প্রত্যেক পরীক্ষার, বিশেষ করে এই এখন যেগুলো সামনে যেটা আসছে আর কি, এসএসসির সিলেকশন পোস্ট, ওটার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করাচ্ছি। ফুড এসআই হয়েছে এবারে জানো 6টা শিফটে, ওটারও যে কোয়েশ্চেন এবারে যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো আমরা সলিউশন করে আপলোড করছি। তো ইউটিউবে এইটা হচ্ছে, আর পেডে যেটা হচ্ছে 60টা ম্যাথ আর 50টা রিজনিং ক্লাস আছে আমাদের, একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে। যদি কারো বেসিকে প্রবলেম হয় তোমরা আসো, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে দেখতে পাচ্ছ, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, ডিটেল যদি জানতে হয় জেনে নিতে পারো। ইউটিউবে আমাদের ডেমো ভিডিও আছে, যে পেইড ক্লাস কীভাবে হবে না হবে সেটার ডেমো ভিডিও আমরা ইউটিউবে দিয়ে রেখেছি, সেটা দেখতে পারো। সেটা যদি খুঁজে না পাও আমাদের সেই জন্য হোয়াটসঅ্যাপ করতে পারো, আমরা লিঙ্ক দিয়ে দেবো, সেটা দেখো যে কেমনভাবে হয় পেইড ক্লাস। আর আরও যদি ডিটেল জানতে হয় তাহলে তো আছি আমরা 24 ঘন্টা, হোয়াটসঅ্যাপ করতে পারো, ফোন করতে পারো, যা খুশি। আর এই আমাদের হোয়াটসঅ্যাপের এবং টেলিগ্রামের গ্রুপ, তোমরা এইখানে জয়েন করে নিতে পারো। জয়েন করার জন্য আলাদা কোনো ফিস লাগবে না, এটা একদম ফ্রিতে। এইখানে পেড ক্লাসের সম্বন্ধে এবং ইউটিউবে যা ভিডিও আপলোড হচ্ছে, যেদিন যা আপলোড হচ্ছে বা হবে সেইগুলো এখানে আপলোড, মানে সেই লিঙ্ক এখানে আপলোড হয়ে যায়। এছাড়া ওই ফ্রি ক্লাসের বা ইউটিউবের যে ক্লাসগুলো, সেগুলো যে ফ্রি পিডিএফ, সেই সলিউশনের পিডিএফ, সেটাও এই গ্রুপে আমরা করে দিই, আপলোড করে দিই। তো এই গ্রুপে তোমরা জয়েন হয়ে থাকতেই পারো, এটাতে তোমাদের কোনো ক্ষতি হবে না, বরং লাভই হবে। তোমরা পেড ক্লাস নাই নিতে পারো, সেটা আমি বলছি না, নিতেও পারো নাও নিতে পারো, কিন্তু আমি বলবো গ্রুপে জয়েন হয়ে যাও, তোমাদের লাভ হবে, ক্ষতি হবে না। আর এই আমাদের চ্যানেলের, তোমরা দেখতেই পাচ্ছ চ্যানেল আমাদের, সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে তো, আর যদি খারাপ লাগে তো বলো আমাদের কোথায় খারাপ লাগছে, আমরা আরও নিজেদের ইমপ্রুভ করতে পারবো, সেটাও তোমরা বলতে পারো। খারাপ হলে খারাপও বলো, ভালো হলে ভালোও বলো, কোনো অসুবিধা নেই। চলো তাহলে আজকে এই অবধি, আর তোমাদের সাথে আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। চলো, টাটা।